দর্শক আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা খবর। বিগত ৩ মাস হলো পার হয়েছে শেখ হাসিনা সরকার পালানোর পর। এর মধ্যে কিন্তু আমরা অনেক নাটক দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কলালাপ ফাঁস হয়েছে। বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং এর কিছু সত্য রয়েছে, কিছু মিথ্যা রয়েছে। এগুলা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তবে বিশেষ করে ১০ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে যে ঘোষণাটা দিয়েছিল যে ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামার, সেটা কিন্তু সত্যতা কিন্তু আমরা পেয়েছি। তবে ভয়ংকর একটা খবর হচ্ছে যে বিগত ৩ মাস পার হওয়ার পরে এই সর্বপ্রথম শেখ হাসিনা প্রকাশ্যে এসছেন। আর এটা নিয়ে একটা নিউজ করেছে আনন্দবাজার পত্রিকা এবং ভার্চুয়ালি তিনি একটা সভায় যোগ দিয়েছেন, সেটা নিউ ইয়র্কে। তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও কিন্তু তার যে মিথ্যাচার সেটা কিন্তু এখনো আগের মতনই রয়ে গেছে। তিনি বাংলাদেশে থাকতে যেরকম প্রতিনিয়ত মিথ্যাচার করতেন, এখনো কিন্তু ঠিক তেমনটাই মিথ্যাচার করে যাচ্ছেন। এবং তিনি ভার্চুয়ালি যে সবাই কিন্তু বেশ কিছু কথাবার্তা বলেছেন, সেই প্রসঙ্গে পরে আসতেছি। তার মধ্যে তিনি কিন্তু বাংলাদেশে যে তার কতগুলো ফোন আলাপ ফাঁস হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই দাবি করছেন যে এটা শেখ হাসিনার না, বা আওয়ামী লীগের অনেক নেতাও কিন্তু বাইরে থেকে বলছেন যে এটা শেখ হাসিনার ফোন আলাপ না, এগুলা এআই দিয়ে করা হয়েছে, বা কোনো প্রযুক্তির মাধ্যম ইউজ করে এই ফোন আলাপগুলো তৈরি করা হয়েছে। তবে সর্বশেষ আনন্দবাজার পত্রিকা যেই খবরটি প্রকাশ করেছে, সেই খবরে তিনি যে ভার্চুয়ালি আমেরিকায় যুক্ত হয়েছেন, এটা নিয়ে আনন্দবাজার যে নিউজটা করেছে, সেখানে শিরোনামে বলা হয়েছে, ইউনূসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা, আমেরিকার সভায় ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা। ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এই আশ্রয়ের ফলপ্রসূতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু উস্কানিমূলক অনেক কথাবার্তা ভারত থেকে বলতেছেন। এবং বাংলাদেশে তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কতগুলো নাটক হয়েছে। এই নাটকগুলো সর্বশেষ যে ইসকন নিয়ে ঘটনাটি ঘটলো, এবং ভারতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, কিন্তু বাস্তবে যার কোনো ভিত্তি নেই। কিন্তু এই যে শেখ হাসিনাকে তারা আশ্রয় দেওয়ার পরে ভার্চুয়ালি যে সে এইভাবে কথাবার্তা বলতেছে, যোগাযোগ করতেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা কিন্তু বাংলাদেশ সরকারকে কিন্তু প্রশ্ন করা উচিত ভারতকে। কারণ তিনি যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন এবং মিথ্যাচার করে যাচ্ছেন, এগুলো তো নতুন কিছু না। তো যাই হোক, খবরে যেটা বলা হয়েছে সেই প্রসঙ্গে আসি। খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কে আয়োজিত সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্ম, স্থান ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার নিন্দা করেছেন শেখ হাসিনা। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের মদদেই চলছে এই হিংসা। ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষছেন তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগ নেত্রীর মন্তব্য, ইউনূসের পরিকল্পনাতেই গণহত্যা চলছে বাংলাদেশে। মানে মিথ্যাচার করার একটা লিমিট থাকে। উনি আগেও যেমন লিমিট ক্রস মিথ্যাচার করেছেন, এখনো ঠিক তেমনটাই করছেন। খবরে আরো বলা হয়েছে, নিউ ইয়র্কে ওই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্ম, স্থান ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার নিন্দা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টারমাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, যদি মৃত্যু চলতে থাকে তাহলে সরকার টিকে থাকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই বাংলাদেশে আন্দোলন হয়, তখন কিন্তু অলিম্পিকের একটা অনুষ্ঠান হচ্ছিল প্যারিসে। তিনি কিন্তু এই পুরোটা সময় কিন্তু প্যারিসে ছিলেন এবং তারেক রহমান লন্ডনে রয়েছে। সে সময় তো তারেক রহমানের ভার্চুয়ালি কোনো সভা সেমিনার বা বাংলাদেশের টেলিভিশনগুলোতে তার কোনো রকম প্রচারণা বন্ধ ছিল, এবং কিন্তু তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে পারতেন না। এটা কিন্তু টোটালি নিষেধ ছিল। তারপরেও এখন এই তারেক রহমান, ডক্টর ইউনূস, তাদেরকেই মেইন মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই গণহত্যার।
তো খবরে আরো যেটা বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ের পরে তাকে অভিনন্দন জানিয়েছেন মুজিবুর কন্যা। মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চলছে, কেন আক্রান্ত হচ্ছে মন্দির গির্জা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা সব থেকে বেশি হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে। এবং শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কিভাবে এই সংখ্যালঘুদের জমি জায়গা দখল করে নেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখেছি। কিন্তু তিনি যে গণমাধ্যমকে গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে খর্ব করেছিলেন, অনেক কিছুই কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতে পারেনি। এবং আপনারা তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু দালালে পরিণত হয়েছিল। তো সেই দিক থেকে কিন্তু তারা সব সত্যি খবরগুলো কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতো না। তবে বেনজির বা আদার্স অনেক আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এই যে হিন্দুদের জমি জায়গা দখল করেছিল, এটা কিন্তু সত্যি। তবে উনি দাবি করছেন যে গির্জায় হামলা হয়েছে। তবে বাংলাদেশে কোথাও কোনো গির্জাতে হামলা হয়েছে কিনা এটা আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে আপনারা যদি এই ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে তিনি ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন হাসিনা। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো। আমি তা চাইনি। আমরা কিন্তু বিভিন্ন সময়ে এটা কিন্তু শুনে এসেছি। শেখ হাসিনা ক্ষমতা চাননি, নাকি তার পক্ষ থেকে সেনাবাহিনী মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা কিন্তু এটাও শুনেছি যে সেনাপ্রধান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান দেখা করতে, তখন কিন্তু উনি বলেছিলেন যে এই সেনাবাহিনীকে বা এই তোমাকে ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করে বলেছিলেন যে আমি তোমাকে এই পদে বসিয়েছি আর তুমি আমার কথা শুনছো না। এবং সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে এই সেনাপ্রধানকে কিন্তু কল দিয়ে অনেক অকথ্য ভাষায় গালিগালাজও করেছে, এমনও কিন্তু খবর আমরা পেয়েছি। এবং ইতিমধ্যে কিন্তু সেগুলো গণমাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন। তিনি কিন্তু সর্বশক্তি নিয়োগ করে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। কিন্তু যখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো, বিশেষ করে সেনাবাহিনীর যে যারা জুনিয়র অফিসার ছিলেন, তারা যখন বলছে যে আমরা নির্বিচারে বাংলাদেশের মানুষের উপর কোনো গুলি চালাবো না বা তাদের উপর কোনো অন্যায় অবিচার কোনো কিছু হোক সেই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিব না, ঠিক সেই সময়ে কিন্তু এই শেখ হাসিনা কিন্তু বাইরে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এবং যখন তার যে নিরাপত্তারক্ষী এসএসএফ ছিল, তাদেরকে কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে তোমরা কিন্তু সবকিছু লোড করে রাখো। এবং ওইখানে কিন্তু সেনাপ্রধানও ছিল। এবং সেনাপ্রধান কিন্তু বলছিল যে এখন যদি এইখানে হামলা হয়, আপনার এসএসএফ এর বাহিনীগুলো নিহত হবে, আমার সেনাবাহিনীর লোকজন কিছু নিহত হবে। কিন্তু আপনি আলটিমেটলি ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি হয়তো জানেনই না, সারা বাংলাদেশের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, গণভবনে মধ্যে এসে পড়তে তাদের হয়তো আর 40 থেকে 45 মিনিট লাগবে। এবং আমরা কিন্তু বিগত সময় কিন্তু ভিডিও দেখেছি যে একজনকে মারি একজনই সরে যায়, আর বাকিরা কিন্তু সরে না। তো সেই দিকটা কিন্তু শেখ হাসিনা চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু জীবন দিতে শিখে গেছে। এবং ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার চালাচ্ছে, যে অনেকেই বলতেছে যে বাংলাদেশ ভারত একটা যুদ্ধের একটা প্রস্তুতি চলছে। তো আমি মনে করি যে বাংলাদেশের এখন কিন্তু চীন বা পাকিস্তানের প্রতি আরো ভালো সম্পর্ক তৈরি করা উচিত। কারণ আহ, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে যাতে পাকিস্তান এবং চীন এছাড়াও আমেরিকা তো আছেই, এদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলে হয়তো ভবিষ্যতে তারা কিন্তু ততটা সাহস পাবে না বাংলাদেশকে আক্রমণ করতে। এছাড়াও শেখ হাসিনা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং মিথ্যাচার করছেন, ভারতীয় মিডিয়াও যেমন মিথ্যাচার করছে, ঠিক সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় এটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।